দুয়ারে কড়া নাড়ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। প্রার্থীরা ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন, দোয়া চাইছেন, সমর্থন চাইছেন। কক্সবাজারের পেকু উপজেলায় এই মুহূর্তে আমরা আছি বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদের নিজ বাসভবনে। তার সাথে কথা বলবো জাতীয় নির্বাচন, আগামীর রাষ্ট্রভাবনা এবং বিএনপির পরিকল্পনা নিয়ে। জনাব সালাউদ্দিন আহমেদ, আপনাকে অসংখ্য ধন্যবাদ ৭১ টেলিভিশনকে সময় দেওয়ার জন্য। আপনার কাছে প্রথমে জানতে চাইব, ১৭ বছর পর আপনার নির্বাচনী মাঠে ২০১৮ সালে আপনারা একটি নির্বাচন অংশ নিয়েছিলেন। সেই নির্বাচন বিতর্কিত নির্বাচন ছিল। সেই জায়গা থেকে ১৭ বছর পর নির্বাচনী পরিবেশ কেমন দেখছেন? আপনারা মাঠে আছেন, সেই মাঠই বা কেমন? আমরা এই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে বাংলাদেশের ভাগ্য পরিবর্তনের নির্বাচন হিসেবে দেখি, জনগণ দেখে। এই নির্বাচনে ভোটাধিকার প্রয়োগের জন্য সারা দেশের ভোটাররা অধীর আগ্রহ অপেক্ষা করছে। এই সময়ে আমাদের যে নির্বাচনী পরিবেশ থাকার কথা, আমার মতে বাংলাদেশের সেই নির্বাচনী পরিবেশ এখন বিরাজমান। কিছু কিছু রাজনৈতিক তর্ক বিতর্ক থাকবে, এটাই গণতন্ত্রের মাধুর্য। নির্বাচনী মাঠে তর্ক বিতর্ক না থাকলে নির্বাচনের মতো আমেজ আসে না, এটাও ঠিক। তবে যে যৌক্তিক তর্ক বিতর্ক চলছে, তার যৌক্তিক জবাব দেয়াই উচিত রাজনৈতিক ভাষায়, বক্তব্যে। কিছু কিছু ক্ষেত্রে কোনো কোনো জায়গায় এর ব্যত্যয় ঘটছে, এটাও স্বাভাবিক। তবে নির্বাচনের লেভেল প্লেয়িং ফিল্ড এখনো পর্যন্ত আমার কাছে যা দৃশ্যমান, তাতে আমরা সন্তুষ্ট এবং দেশবাসী আশা করে যে আগামী নির্বাচনে জনগণই এই ভোটের পাহারা দিবে। একটি বড় রাজনৈতিক শক্তি একসময়ের আপনাদের প্রতিপক্ষ ছিল আওয়ামী লীগ। ২০২৪-এর ৫ আগস্টের গণঅভ্যুত্থানের মাধ্যমে তারা পরাজিত হয়েছে। সেই জায়গা থেকে এই শক্তি এবার নির্বাচনে থাকছে না। সেই জায়গায় নির্বাচন কোনো কারণে প্রশ্নবিদ্ধ হতে পারে বলে মনে করেন কিনা, তাদের উপস্থিতি না থাকাটা? হ্যাঁ, এই প্রশ্নটি জাতীয় এবং আন্তর্জাতিকভাবে প্রায় সব মিডিয়া এবং সাংবাদিক বন্ধুগণ করে থাকেন। ইনক্লুসিভ ইলেকশন, অন্তর্ভুক্তিমূলক ইলেকশন হচ্ছে কিনা। তা আমরা মনে করি বাংলাদেশে ইনক্লুসিভ ইলেকশন মানেই যারা রেজিস্টার্ড রাজনৈতিক দল তাদের অংশগ্রহণ, এবং রেজিস্টার্ড রাজনৈতিক দলের মধ্যে দুই একটি ছোটখাটো দল বাদে প্রায় সবাই অংশগ্রহণ করছে। বাকি থাকলো আওয়ামী লীগ রাজনৈতিক দল কিনা। ২০২৪-এর ছাত্র গণ অভ্যুত্থানে দেশের জনগণ জবাব দিয়ে দিয়েছে যে এই দেশে আওয়ামী লীগের রাজনীতি আর চলবে না। কারণ বাংলাদেশ আওয়ামী লীগ নামে একটা রাজনৈতিক দল ছিল একদা, ইতিহাসে তারা রাজনৈতিক দল ছিল, কিন্তু তারপরে সেই রাজনৈতিক দলটি একটি মাফিয়া শক্তিতে পরিণত হয়েছে এবং একটা স্বৈরাচারী ফ্যাসিবাদী শক্তিতে পরিণত হয়েছে। তারপরে গুম, খুন, অপহরণ সহ হেন কোনো নৈরাজ্য, অপরাধ, অপকর্ম করে নাই। রাষ্ট্র ক্ষমতায় টিকে থাকার জন্য বাকি ছিল না কোনো অপকর্ম, সবই করেছে। তারপরে চূড়ান্ত বিচারে ছাত্র গণ অভ্যুত্থানের সময় যে গণহত্যা তারা চালিয়েছে, সেই গণহত্যার পরে এদেশের মানুষ আর তাদেরকে রাজনৈতিক শক্তি বলতে রাজি নয়, এবং সেই জন্যই রাষ্ট্রীয়ভাবে জনগণের দাবির মুখে আইন সংশোধন করে তাদের রেজিস্ট্রেশনও যেমন সাসপেন্ডেড করা হয়েছে, রাজনৈতিক দল হিসাবে তাদের বিচারের জন্য তদন্ত চলছে, এবং যতদিন পর্যন্ত বিচার না হবে সন্ত্রাস বিরোধী আইনে তাদের রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। আর বাকি থাকলো যারা স্বৈরাচার এবং ফেসিবাদ, শেখ হাসিনা সহ তাদের দোসর, যারা গণহত্যার জন্য দায়ী, মানবতা বিরোধী অপরাধের জন্য দায়ী, তাদের সকলকে বিচারের আওতায় আনা হচ্ছে। কিছু কিছু ক্ষেত্রে কয়েকটি মামলায় ইতিমধ্যে রায় প্রদান করা হয়েছে। কারো কারো মৃত্যুদণ্ড হয়েছে, যাবজ্জীবন সাজা হয়েছে, আমৃত্যু কারাদণ্ড হয়েছে, আমরা দেখেছি। তো তারা এখন আর রাজনৈতিক শক্তি হিসাবে বিরাজমান নয়, তারা একটা মাফিয়া শক্তি এবং ফেসিবাদী শক্তি, সারা পৃথিবীতে সেটা প্রতিষ্ঠিত হয়েছে। সুতরাং তাদেরকে নিয়ে অন্তর্ভুক্তিমূলক বা ইনক্লুসিভ ইলেকশন করার চিন্তা দেশের মানুষ করে না। আপনাদের চেয়ারম্যান জনাব তারেক রহমান, তিনি আসার পরে কিন্তু এক ধরনের রাজনৈতিক
পরিবর্তনের যে আভাস আমরা তার যে প্রচার প্রচারণাগুলো দেখেছি, সেই জায়গা থেকে উনি দীর্ঘদিন ধরে আপনি নিজেও বলেছেন যে ফ্যামিলি কার্ড, কৃষি কার্ড, হেলথ কার্ডের কথা, এটি একেবারে বাংলাদেশের রাজনীতিতে নতুন বলা চলে। আপনাদের ইশতেহারে আরও কি কোনো গেম চেঞ্জিং বিষয় আছে? হ্যাঁ, অবশ্যই আমরা সবকিছু ইশতেহারে আমরা প্রকাশিত করব। কয়েকদিন পরে ইশতেহার প্রকাশিত হবে দলের নির্বাচনী ইশতেহার, এবং সেই ইশতেহারে আমরা যেটা ম্যানিফেস্টো হিসাবে সবাই বুঝি আর কি, সবকিছু উল্লেখ থাকবে। আমরা জাতির জন্য, মানুষের জন্য, দেশের জন্য আমরা কি করতে চাই, আমাদের কি পরিকল্পনা। তাতে শিক্ষাক্ষেত্রে আমরা একটা বৈপ্লবিক পরিবর্তন সাধন করতে চাই, কারণ আমরা শুধুমাত্র বেকার সৃষ্টির শিক্ষা ব্যবস্থা রাখতে চাই না। অন্ততপক্ষে প্রাথমিক পর্যায় থেকে তাকে মানসিকভাবে প্রস্তুতি করা হবে, এবং মাধ্যমিক আর ইন্টারমিডিয়েট পর্যায়ে যেতে যেতে তাকে ভোকেশনাল ট্রেনিংয়ের জন্য প্রস্তুত করা হবে। তার ডিগ্রি অর্জনের সাথে সাথে সে কর্মের হাতে রূপান্তরিত হবে। এইভাবে উচ্চশিক্ষার ক্ষেত্রে, গবেষণার ক্ষেত্রে বিশাল পরিকল্পনা আমাদের আছে। আর বেকারদের জন্য, শিক্ষিত বেকারদের জন্য নির্ধারিত সময়ের জন্য বেকার ভাতা থাকবে। আর অন্যান্য ক্ষেত্রে, শিক্ষার ক্ষেত্রে খেলাধুলা, সংস্কৃতিকে আমরা বাধ্যতামূলক করব যে কোনো একটি গ্রহণ করার জন্য। ইমাম, মুয়াজ্জিম, খতিবদের জন্য আমরা রাষ্ট্রীয়ভাবে সম্মানী ভাতা প্রদান করব, উৎসব ভাতা প্রদান করব। অন্যান্য ধর্মাবলম্বীদের ক্ষেত্রেও একই, উপাসনালয়ের ক্ষেত্রে একই ব্যবস্থা থাকবে। এবং সমাজের নারীদের ক্ষমতায়ন, মর্যাদা বৃদ্ধির জন্য এবং তাদের আত্মনির্ভরশীলতার জন্য আমরা অর্থনৈতিকভাবে সমৃদ্ধির জন্য তাদেরকে ফ্যামিলি কার্ড দেবো। তার সন্তানরা উপযুক্ত নাগরিক হিসেবে গড়ে উঠতে পারবে। কৃষকদের জন্য কৃষি কার্ড, কৃষক কার্ড, তার এখানে কৃষি লোন থেকে শুরু করে কৃষি উপকরণ এবং বীজ, সার, কীটনাশক সহ সবকিছু তারা ন্যায্য মূল্যে পাবে। আর তার উৎপাদিত দ্রব্যও সেভাবে বিক্রি করতে পারবে, সেই ব্যবস্থা থাকবে। এইভাবে আমরা স্বাস্থ্য কার্ড, সবার জন্য স্বাস্থ্যের কথা বলছি, যাতে কেউ কোনো নাগরিক বিনা চিকিৎসায় মৃত্যুবরণ না করে, সেটার জন্য এনশিওর করা হবে। দরকার হলে উন্নত চিকিৎসার জন্য যাদের এখন আর্থিক সামর্থ্য নাই, তাদের চিকিৎসার জন্য প্রাইভেট সেক্টরের ফ্যাসিলিটিকে আমরা সরকারিভাবে সাবসিডাইজড করে তাদের জন্য অ্যাভেলেবল করব। এগুলো আমাদের পরিকল্পনা। এছাড়া আমরা ক্রীড়া ক্ষেত্রে, পরিবেশের ক্ষেত্রে, সর্বক্ষেত্রে আমরা আমাদের সমস্ত পরিকল্পনা সাজিয়েছি। যেমন আমরা 5 বছরে 25 কোটি বৃক্ষরোপণ, খাল খনন, প্লাস্টিকের ব্যবহার বা পলিথিনের ব্যবহার কমানো, এগুলো পরিবেশ বান্ধব কোনো জিনিস আমরা যাতে জনগণের কাছে বিকল্প দিতে পারি, এগুলো আমাদের সমস্ত পরিকল্পনা আছে। এবং এমন পরিকল্পনা যেগুলো আমরা বাস্তবায়ন করতে পারবো। অর্থনীতির সাথে আমরা তাল মিলিয়ে যদি আমাদের অর্থনৈতিক সামর্থ্য বৃদ্ধি হয়, এগুলো আমরা ক্ষেত্র বাড়াবো এবং বিভিন্ন ক্ষেত্রে সংখ্যা বাড়াবো। এই হিসাবে সমগ্র দেশের সমস্ত মানুষের যাতে অংশগ্রহণমূলক একটা রাষ্ট্র ব্যবস্থার মধ্যে তারা সম্পৃক্ত থাকে, সেই ব্যবস্থা আমরা নেব, যাতে করে একটা ঐক্যবদ্ধ জাতি থাকে এবং ঐক্যবদ্ধভাবে সমস্ত কিছু মোকাবেলা করা যায়। আমরা জাতির মধ্যে কোনো বিভক্তি চাই না, এবং সেই জন্য আমরা মনে করি একটা রিকনসিলিয়েশন দরকার। যারা আমরা বাংলাদেশের মানুষ সবাই যে যে রাজনীতি করি, যে যে মতই করি কেন, বাংলাদেশের প্রশ্নে আমরা এক থাকব। যেমন সেই জন্য আমরা স্লোগান দিয়েছি, সবার আগে বাংলাদেশ। এটাই আমাদের নীতি, এগুলো আমাদের আদর্শ আছে, পরিকল্পনা আছে, কর্মসূচিও আছে। সুতরাং আমরা যে রাজনীতি করছি সেটা শহীদ জিয়াউর রহমানের হাত ধরে, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার হাত ধরে বাস্তব ভিত্তিক পরিকল্পনা করে, কর্মসূচি প্রণয়ন করে বাস্তবায়নের জন্য রাজনীতি করি। এদেশের মানুষ এটা জানে। রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে আগে থেকেই যদি ভিশনটা না জানানো হয়, যেমন আমরা আজকে থেকে দেশনেত্রী বেগম খালেদা জিয়া 2016 সালে দিয়েছিলেন ভিশন 2030, আমরা কি করতে চাই এদেশের জন্য। তো সেই হিসাবে আমাদের ভিশন আছে, কর্মসূচি আছে, 31 দফা আছে, এখনকার নির্বাচনী ইশতেহার আছে, পরিকল্পনা আছে, সবকিছু আমরা সাজিয়েছি। আমরা আন্দাজে কোনো রাজনীতিতে বিশ্বাস করি না। যারা আবেগে ভোট টানতে চায়, যারা ধর্মকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করতে চায়, এগুলো আমরা নিন্দা জানাই। কারণ কারো ধর্ম, কারো আবেগ, কারো ভাষা, কারো সংস্কৃতি আলাদা আলাদা হতে পারে, কিন্তু রাষ্ট্রীয়ভাবে আমরা সবাই এদেশের নাগরিক, বাংলাদেশি নাগরিক। সিটিজেন হিসেবে আমাদের সবার অধিকার সমান, এবং আমরা সাংবিধানিকভাবে সবার সমান অধিকার বাস্তবায়নের জন্যই আমরা সংগ্রাম করছি। এদেশে ছাত্রগণ অভ্যুত্থান সংগঠিত হয়েছে যে আকাঙ্ক্ষা নিয়ে, যে প্রত্যাশা নিয়ে, শহীদের রক্তের উপরে দাঁড়িয়ে আমরা সেই আকাঙ্ক্ষা অবশ্যই প্রতিপালন করব। এটা আমাদের প্রতিশ্রুতি।
গণভোট ইস্যুতে আপনাদের প্রতিপক্ষ যারা তারা বলতে চান যে আপনারা গণভোট চান না, এই ধরনের একটা অভিযোগ তাদের দিক থেকে আসে। সেই জায়গায় আপনাদের 31 দফার একটি রাষ্ট্র সংস্কারের রূপরেখা ছিল। আপনিও দীর্ঘদিন ঐকমত্য কমিশনে দলের পক্ষে নেতৃত্ব দিয়েছেন, কাজ করেছেন। সেই জায়গা থেকে বিরোধীদের যে অভিযোগটা রয়েছে সেটি কতখানি ঠিক, বা আপনি কি মনে করেন বিরোধীদের এই অভিযোগকে? বিএনপি গণভোটের প্রস্তাবক আমি প্রস্তাব করেছি জাতীয় ঐকমত্য কমিশনে। জুলাই জাতীয় সনদ স্বাক্ষরিত হওয়ার আগে আমি প্রস্তাব করেছিলাম জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের জন্য যে আইনি ভিত্তিটার দাবি উঠছে সেই আইনি ভিত্তিটা জনগণের কাছ থেকে আসুক, যাতে সার্বভৌম জনগণ গণভোটের মাধ্যমে প্রকাশ করুক তাদের মনোভাব যে জুলাই জাতীয় সনদ যেটা স্বাক্ষরিত হবে তার পক্ষে জনগণ আছে কিনা, হ্যাঁ অথবা না, এবং যে জুলাই জাতীয় সনদ প্রকাশিত হবে বিভিন্ন মাধ্যমে। আমরা এখনো সেই অবস্থানে আছি, কিন্তু যখন সুপারিশ প্রদান করা হলো, জুলাই জাতীয় সনদ স্বাক্ষরিত হলো, তারপরে সেই জাতীয় সনদের আইন ভিত্তি এবং গণভোটের জন্য ব্যবস্থা করার জন্য সরকার কিছু সুপারিশ দিলেন। সেই সরকারের প্রধান উপদেষ্টা ঐকমত্য কমিশনেরও সভাপতি, তিনি স্বাক্ষর করে, সবাই স্বাক্ষর করে একটা সুপারিশ দিলেন। তখন আমরা বলেছিলাম এই সুপারিশমালায় জুলাই জাতীয় সনদের ব্যত্যয় ঘটেছে এবং সেখান থেকে আপনারা সরতে পারেন না। আমরা এখনো বলছি, আমরা জুলাই জাতীয় সনদ ঐক্যমতের ভিত্তিতে যেটা স্বাক্ষরিত হয়েছে সংসদের দক্ষিণ প্লাজায়, সেটা জাতি দেখেছে, ডকুমেন্টারি আকারে প্রকাশ হয়েছে, দলিল আছে, সেই রাজনৈতিক সমঝোতার দলিল অক্ষরে অক্ষরে আমরা প্রতিপালন করব, সেই জায়গায় আমরা আছি। সুতরাং গণভোটের পক্ষে আমরা আছি। গণভোটের হ্যাঁ দিবে না না দিবে সেটা জনগণের ইচ্ছা। সর্বোপরি এই নির্বাচনে আপনাদের কেমন ফলাফল হতে পারে? কিছু বিদ্রোহী প্রার্থী তো রয়ে গেছে। আরেকটা বিষয় জানার আছে, সেটি হচ্ছে যে শরিকদের সাথে আপনারা 12 থেকে 13টি আসন সমঝোতায় গিয়েছিলেন। অনেকেই তাদের মধ্যে আপনাদের দলে যোগদান করেছেন যারা ধানের শীষ প্রতীক পেয়েছেন, কিন্তু ধানের শীষ প্রতীকের বাইরে যে শরিকরা যাদের আসন সমঝোতা করেছেন তাদের খানিকটা অভিযোগ রয়েছে যে দলের পক্ষ থেকে যে সাপোর্ট, যে সহযোগিতা পাওয়ার কথা তারা সেভাবে মাঠে পাচ্ছে না। সেক্ষেত্রে আসন হারালে দলের উপরই তো দায়টা বর্তায়, যেহেতু আপনারা আসন সমঝোতা করেছেন। আসন সমঝোতা এবং জোটের রাজনীতির কিছু জটিল সমীকরণ সব সময় থাকে জাতীয় রাজনীতিতে। যারা জোটের সঙ্গী এবং আসন সমঝোতার মাধ্যমে যারা আসন পেয়েছে বা ক্ষেত্রমতে যারা বিএনপির প্রতীক নিয়ে নির্বাচন করছে, সব ক্ষেত্রেই বিএনপির যারা প্রার্থী ছিলেন, প্রত্যাশী ছিলেন, তাদের মনে একটু বেদনা থাকে। কোনো কোনো ক্ষেত্রে দুই একটা জায়গায় তারা বিদ্রোহী প্রার্থী হিসেবে দাঁড়িয়েছে, আমরা বুঝিয়ে সুঝিয়ে অনেক ক্ষেত্রে তাদেরকে নিবৃত্ত করতে পেরেছি। কিছু কিছু জায়গায় এখনো সেই অসন্তোষটা রয়েছে। এগুলো একটা বৃহৎ রাজনৈতিক দলে দুই একটা ক্ষেত্রে থাকবে, তাতে করে খুব বেশি ফলাফলের উপরে প্রভাব আসবে ওই সমস্ত আসনে মনে হয় না। হয়তো দুই একটা ক্ষেত্রে হতে পারে, এটা বড় কোনো বিষয় নয়। আর শরিকদের সাথে আমাদের সমঝোতা আছে, তারা অসন্তুষ্ট, এই কথা আমি মানতে রাজি না। আরেকটি বিষয়, তারেক রহমান দুর্নীতির বিরুদ্ধে দৃঢ় অবস্থানের কথা বলেছেন। আপনারা যদি সরকারে যান, সেই জায়গা থেকে অতীত ইতিহাস, আওয়ামী লীগের রাজনীতি সব মিলিয়ে এই দুর্নীতি একটি বড় ধরনের সামাজিক ব্যাধি। সেই জায়গা থেকে আপনারা দুর্নীতির বিরুদ্ধে আপনাদের এই কণ্ঠস্বর কতটা দৃঢ় হবে এবং তা বাস্তবায়ন মানুষ দেখতে পাবে কিনা? অবশ্যই দুর্নীতিকে আওয়ামী লীগ প্রাতিষ্ঠানিকীকরণ করে ফেলেছিল। তাদের শাসনামলে 15 বছরে 29,25,000 কোটি টাকা দেশ থেকে পাচার হয়েছে বিদেশে। এটা জনাব দেবপ্রিয় ভট্টাচার্যের শ্বেতপত্রে প্রকাশিত তথ্য, আমার নিজস্ব নয়। সেটা সরকার গঠিত এই কমিশনের দি স্টেট অফ দি স্টেট ইকোনমি উপরে একটা হোয়াইট পেপার সেল করেছিলেন, হেডেড বাই দেবপ্রিয় ভট্টাচার্য। দেবপ্রিয় ভট্টাচার্যকে সবাই চেনেন আপনারা। তিনি যে তথ্য প্রকাশ করেছেন তাতে দেখা গেছে ব্যাংকিং সেক্টরে যে লোন, ঋণ তসরুফ হয়েছে তা দিয়ে
প্রায় 24টা পদ্মা সেতু করা যায়। তো এইভাবে সমস্ত সেক্টরে, ব্যাংকিং সেক্টর, নন ব্যাংকিং ফিনান্সিয়াল সেক্টর থেকে শুরু করে জাতীয় মেগা প্রজেক্ট বাস্তবায়ন এবং অন্যান্য ক্ষেত্রে যা দুর্নীতি হয়েছে, এটা পৃথিবীর ইতিহাসে বিরল। তো সুতরাং আমাদেরকে এই দুর্নীতির নির্মূল করার জন্য অবিরাম সংগ্রাম করতে হবে। তবে কাজটি খুব দুরূহ, কারণ দুর্নীতি সম্পূর্ণ নির্মূল করা বোধহয় এক রকমের বিশাল একটা বিপ্লব। আমরা সেই জায়গায় যাওয়ার চেষ্টা করব, কিন্তু সেটা প্রথম থেকেই শুরু করতে হবে। সুতরাং দুর্নীতির বিরুদ্ধে আমাদের অবস্থান সবসময় জিরো টলারেন্সে থাকবে। আর এই কথাটা আমি বলতে যাচ্ছিলাম না, কারণ আগের সরকারও জিরো টলারেন্স বলতো, কিন্তু এই শব্দের অপমান করেছে তারা। আমরা দুর্নীতির বিরুদ্ধে, আমাদের সর্বোচ্চ দুর্নীতির বিরুদ্ধে আমাদের অবস্থান থাকবে এবং আশা করি ইনশাআল্লাহ যদি সরকার পরিচালনার দায়িত্বে বিএনপি আসে, আমরা প্রথম থেকে সেটা ট্রান্সপারেন্ট ইকোনমিক সিস্টেম করার চেষ্টা করব। ব্যাংকিং এবং নন ব্যাংকিং ফিনান্সিয়াল সেক্টরকে একটা ডিসিপ্লিনে নিয়ে আসার চেষ্টা করব। তার মধ্য দিয়ে জাতীয় অর্থনীতিতে একটা ট্রান্সপারেন্ট ইকোনমিক কন্ডিশন লোকজন দেখতে পাবে, মানুষ দেখতে পাবে, এবং তা হলে দুর্নীতি গ্র্যাজুয়ালি কমে আসবে। এবারে নির্বাচনে বিএনপির ফলাফলটা কেমন হতে পারে? যেহেতু বারবারই আসছে যে 17 বছর পর নির্বাচন, সত্যিকার অর্থে নির্বাচন, সেই নির্বাচনে বিএনপি কেমন ফলাফল প্রত্যাশা করছে? এটা জনগণই নির্ধারণ করবে বিএনপিকে জনগণ সমর্থন করবে কিনা। তো পরিবেশ পরিস্থিতি, নির্বাচনী আবহাওয়া এবং সারা দেশের বিভিন্ন রকমের জরিপ দেখে আমাদের যেটা মনে হয়, ইনশাআল্লাহ বিএনপি একটা ভূমিধস বিজয়ের জন্য অপেক্ষা করছে। ল্যান্ডস্লাইডিং ভিক্টোরি হবে ইনশাআল্লাহ। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ আপনাকে। দর্শক, কথা বলছিলাম বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদের সাথে। দেশ নিয়ে বিএনপির ভাবনা চিন্তা, পরিকল্পনা এবং আগামী যে রাজনীতি এবং আগামী দিনের যে নির্বাচন, 12ই ফেব্রুয়ারি যে জাতীয় নির্বাচন, সেই নির্বাচনে বিএনপির পরিকল্পনার কথা, কৌশলের কথা জানাচ্ছিলেন। আমাদের সাথেই থাকুন।